মার্বেল আলতার সবচেয়ে প্রিয় খেলা। তার উপর বাজিতে খেলায় কেমন যেন একটা নেশা নেশা লাগে। আগেও সে অনেকবার বাজিতে খেলেছে, আর প্রতিবারই সে জিতেছে। এই লেদা পোলাপানের সাথে জিতে যাওয়া কোনো ব্যাপারই না। রাজি হয়ে গেলে আলতা আজই সে খেলতে গেল। প্রথম দিন 5 জনের সাথে সেখান থেকে 3 জন আজই বাদ পড়বে। কাল ফাইনাল। বিকেলবেলায় নিজের সব মার্বেল ওড়নায় লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। খেলা চলল মাগরিবের আজান পর্যন্ত। 3 জন বাদ পড়ল, কিন্তু সেই 3 জনে আলতা নেই। কাল ফাইনাল, আলতা আর হিন্দুপাড়ার শুভঙ্করের মধ্যে। মার্বেল নিয়ে বাড়ির পথে ফেরার সময় শিশিরের মুখোমুখি হয় সে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রবাদটা আলতার জীবনে 16 আনাই সঠিক, তা আজ হাড়ে হাড়ে টের পেল সে। কিন্তু ওই যে সন্ধ্যার আজান পড়ছে, সেটাই তার সৌভাগ্য। শিশির চোখ পাকিয়ে তাকিয়ে থেকে তাকে সতর্ক করল, এই শেষ, আর যেন তাকে মার্বেল সহ না দেখে, আর সন্ধ্যের বাড়ির বাইরে তো ভুল করেও না। কাল ছাড়া পেয়ে স্বস্তিতে ঘরে ফেরে। আজ ফাইনাল খেলা, এটা কি করে ভুলবে সে? শিশির ভাই না জানলেই হলো। কথাটা ভেবে সে আবারও বিকেলে বেরিয়ে গেল মার্বেল নিয়ে। খেলা শুরু হলো যথাসময় এবং চলতে থাকলো সন্ধ্যা পর্যন্ত। জিতে যাবে যাবে অবস্থায় পৌঁছে আলতা ভুলে গেল সন্ধ্যা হয়েছে, বাড়িতে তার খোঁজ পড়বে। এক চোখ বন্ধ করে অন্য চোখে খুব মনোযোগ নিশানা ঠিক করছিল, অমনি তার চুলের বেনিতে জোরে টান পড়ল। গালি দিয়ে ফিরে ঘাড় বাঁকিয়ে তাকালো আলতা। কে রে শালা, আমার চুলে টান দিলি? যতখানি জোরে চেঁচিয়ে আলতা কথাটা বলল, ঠিক ততখানি জোরেই থাপ্পড় পড়ল তার গালে। কিন্তু সেই থাপ্পড়ে তার তেমন কিছু হয়নি। যা হয়েছে শিশির ভাইয়ের অগ্নি স্ফুলিঙ্গের মতো জ্বলতে থাকা চক্ষু দেখে। ভয়ে তো পরাণ পাখিটা ফুরুত হওয়ার পথে। আজ আর রক্ষে নেই তার। কালও কত করে বলেছিল, দেখ আলতা, ভুল করেও যেন তোকে পাড়ায় ছেলেদের সাথে মার্বেল খেলতে না দেখি। পই পই করে বুঝিয়েছে শিশির, কিন্তু সে কথা শোনেনি। আজ উল্টো পাড়ার সবচেয়ে নীরব বাড়ির মুক্তাদের সেখানেই এসেছে দলবল নিয়ে। সন্ধে নেমেছে, চারপাশে অন্ধকারের পাতলা চাদর ছড়িয়ে পড়েছে, অথচ তার বাড়ি ফেরার নামগন্ধও নেই। তাই চিন্তিত হয়ে খুঁজতে বেরিয়েছে শিশির আর আলতার মা। নকশি আজ মেয়েকে দেখে হতবম্ব হয়ে গেছে, সেই সাথে তার মুখ নিঃসৃত শব্দে। শালা গালি হিসেবেই ব্যবহার করেছে আলতা। নকশি ভেবে পায় না তার মেয়ে এতটা উচ্ছৃঙ্খল কি করে হলো। আলতা ডান পিটের স্বভাবের, তাকে ছোট থেকে বোঝা যায়। কিন্তু নকশির শাসন বাড়ানো তো কম ছিল না, সেই সাথে শিশিরও কত শাসন করে। আর তার মামা মামিরাও কি কম করে? অথচ মেয়েটার কোনো পরিবর্তনই হচ্ছে না। ভয়েই বুক শুকিয়ে আসে তার। আর মাত্র 20 কি 22 দিন শিশির থাকবে এখানে, হলে সিট পাওয়ার অপেক্ষা। এরপরে ছেলেটা চলে যাবে কয়েক বছরের জন্য। এই মেয়ে তো স্বাধীনতা পেয়ে বসবে আরো বেশি। বাড়ি যেতে যেতে নকশি আনমনে উদাস হয়ে গেল মেয়ের ভবিষ্যৎ ভাবনায়। রাত বাজে 8টা। আহসানুল্লাহ সবেমাত্র মসজিদ থেকে বাড়ি ফিরেছে। বাড়ির গেটে পা দিতেই কানে এলো শিফার আনন্দিত কণ্ঠস্বর, আর সাথে তার বড় সুমন্দির। কিছু সময়ের জন্য থমকে গেল পা। তার আর শিফার বিয়ের বয়স 23, আর এত বছরে সুমন্দির লোকটাই বাড়িতে পা রেখেছে হাতে গুনে 4 বার। প্রথমবার তাদের বিয়েতে, দ্বিতীয়বার আহসানুল্লাহর মায়ের মৃত্যুতে, তৃতীয়বার শিশিরের জন্মের 1 সপ্তাহ পরে মিষ্টি নিয়ে এসেছিল, আর চতুর্থবার শরতের বাবার মৃত্যুর দিন। এরপর আর কখনো পা মারায়নি এদিকে। সে নিজেও চাইতো না লোকটা এদিকে আসুক। অতি ধূর্ত আর ধুরন্ধর স্বভাবের এই লোক অনেক ফুসলেছে শিফাকে, তারা যেন শহরে চলে যায়। আহসানুল্লাহর জন্য বড় বড় চাকরিও জোগাড় করেছে রাজনৈতিক জোর খাটিয়ে। উদ্দেশ্য ছিল বোন জামাই যেন তার ভাইয়ের সংসারের হাল না ধরে। শিফার বাপের বাড়ির লোকজন সহজ সরল ভাবত আহসানুল্লাহকে, কিন্তু সে তো এতটাও সহজ নয়। ছোট ছোট ছেলে মেয়ে রেখে বড় ভাই পরপারে গেছেন। ভাবিরও বয়স কম, ভয় ছিল দ্বিতীয় বিয়ে করে চলে যাবেন, তখন তার সন্তান তুল্য ভাতিজা ভাতিজি দুটোর কি হতো। গ্রামের বাড়িতে খাওয়া পড়া জোগাড় করা যতটা না কষ্টের, তার চেয়ে বেশি হতো শহরে গেলে, সেখানে পানি আর আগুনটাও কেনা। আহসানুল্লাহ কানে তোলেনি শিফার বড় ভাই বোনের কোনো পরামর্শ, আর শিফাও স্বামীর বিপরীতে যাওয়ার সাহস করেনি কখনো। চাইলেই সে জোর করতে পারত, তবুও করেনি। তখন তো বাড়িতে টিনের ঘর, মাটির মেঝে ছিল।
হয়েছে তো এখন তার পাকা ঘর, আল্লাহ চাইলে কখনো ঘরের পাকা ছাদও হবে। এই ভেবেই শিফা খুশি হয় খুব। আহসানুল্লাহ পা বাড়ালো। ঘরে গিয়ে সুমন্দি আর তার বউকে দেখে সালাম দিল। সুমন্দির মুখ দেখে বোঝা গেল না তিনি এখানে এসে অস্বচ্ছন্দ বোধ করছেন কিনা, তবে শিফার ভাবি খুব খুশি। মিনিট কয়েক গড়াতেই তাদের উপস্থিতির কারণ স্পষ্ট হলো। 12 দিন পর বড় সুমন্দির মেয়ের বিয়ে, আর সে উপলক্ষেই তারা দাওয়াত নিয়ে এসেছে। শিফা তার ভাই ভাবির সাথে কথায় ব্যস্ত দেখে আহসানুল্লাহ একটু আসছি আমি বলেই ঘর থেকে বের হলো। শিশির রাতে দোকানে বসে। যতক্ষণ শরতের দোকান খোলা থাকে ততক্ষণ তাদেরটাও। আবার শরতের সাথে বাড়ি ফিরে আসে। সাথে তার প্রয়োজনীয় বইও থাকে সাথে। কাস্টমার না থাকলে পড়াশোনা চলে, আবার সমস্যায় পড়লে ভাইয়ের সহযোগিতা তো আছেই। রাত 10টার মধ্যেই দু ভাই বাড়ি ফেরে। 22 দিন পর শিশির ঢাকায় চলে যাবে। তারপর থেকে আবার রাত পর্যন্ত আহসানুল্লাহ দোকান সামলাবে। ঘর থেকে বের হওয়ার সময় টর্চটা নিয়েছে সে। টর্চের আলোয় আধার কেটে পথে হাঁটছে আহসানুল্লাহ। মেহমান এসেছে তাতে মোটেও অখুশি নয় সে, কিন্তু এই দাওয়াতের নামে শিফা আবার বদলে যাবে কিছুদিনের জন্য। আগেও এমনটা হতো। বাপের বাড়ি যে ঈদ উৎসবে, সেখানে গিয়ে সে 2-4 দিন থেকে ফিরতেই তার আচরণে পরিবর্তন দেখা যেত। তার মাথায় ঘুরতো পাকা বাড়ি করবে, শহরে থাকবে, তার ভাই কত ভালো চাকরির অফার দিচ্ছে, এ যুগে কি পড়ে থাকে গ্রামে। ব্যাস, কয়েকটা দিন আহসানুল্লাহর অসহ্য রকম কাটতো। এবার তো বছর 5 হলো বাপের বাড়ি যায় না, বোনের বাড়ি যায় না। মোবাইল ফোন কেনা হয়েছে, তাতেই যোগাযোগ চলছে। তবে এ যোগাযোগে তাদের কুমন্ত্রণা কাজে লাগেনি। আহসানুল্লাহ বাজারে পৌঁছে প্রথমে গেল দোকানে। শিশিরকে বলল, দোকান বন্ধ করে বাড়ি যা, মামা মামি এসেছে। শরৎকেও বলল। তুইও চলে যা আজ। শরৎ শিশির কেউই ফিরল না। দুজনেই আহসানুল্লাহর সাথে বাজারে ঘুরে মুরগি আর মশলাপাতি কিনলেন। গরুর মাংস পাওয়া গেল না, আর পোলাওয়ের চাল ঘরেই আছে। তিনজনে বাড়ি ফিরে দেখলো মেহমান যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আজব লাগেনি আহসানুল্লাহর। এই সম্বন্ধে যে দাওয়াতের জন্য তাকে প্রায়োরিটি দেবে না তা সে আগেই জানত। তবুও নিজ বাড়িতে আসায় আন্তরিকতা বজায় রেখে সে অনুরোধ করলো রাতের খাবার খেয়ে যেতে। শিশির মামাকে খুব একটা পছন্দ করে না, কিন্তু মামি তাকে মায়ের মতোই আদর করে, তাই মামিকে দেখেই তার আনন্দের সীমা নেই। শিশির আসাতেই যেন মামা মামি আর একটু দেরি করলো। শিফার হাতে হাতে নকশি আর শিউলিও সাহায্য করলো রান্নায়, কিন্তু কিছুতেই আলতাকে আনা গেল না। তারা এক কথা, এই রাত বিরাতে সে কিছু করতে পারবে না, এখন তার ঘুমের সময়। ধান ক্ষেতের আইলে বসে পশ্চিম আকাশে সূর্য হেলার অদ্ভুতপূর্ণ দৃশ্যখানি খুব মনোযোগে দেখল শিশির। পাশে বসে থাকা 3 বন্ধু বুট আর বাদাম খাওয়ায় মন দিয়েছিল, কিন্তু শিশিরের নিষ্পলক দৃষ্টি তাদের মনোযোগ ভঙ্গের কারণ হলো। প্রথমে মুখ খুলল তপু। এত মনোযোগে কি দেখিস? শিশির কিছু বলল না জবাবে। সে বসা থেকে উঠে বাড়ির পথে রওনা দিল। বন্ধুরা অবাক হলেও কোনো প্রশ্নের আগ্রহ দেখালো না। বাড়ি ফিরে শিশির নিজের ফোনের তারিখ দেখল। এটা তার নতুন স্মার্টফোন। কলেজে ভর্তি হওয়ার পর কিনেছিল একটা বাটন ফোন। 2 বছর ভালোই চলল, কিন্তু এবার ঢাকা চলে যাবে। প্রতি মাসে আসা হবে না হয়তো, কিন্তু মা পাগল হয়ে যাবে তাকে একদিন না দেখলে। সেজন্যই বাবা মোটামুটি রকমের টাকা খরচ করে একসাথে 2টা ফোন কিনলো। একটা তার, অন্যটা বাড়িতে মায়ের কাছে থাকবে। আর তার শিউলিকে শিখিয়ে দিয়েছে ইন্টারনেট কানেকশন, মেগাবাইট কেনা সবটা। বাড়িতে শরৎ ভাইয়ের আগে থেকে স্মার্টফোন ছিল, তাই শিউলি আর আলতা দুটোই মোটামুটি জানে ইন্টারনেট ব্যবহার। তবে এবার শিশির সবটা শিখিয়ে সতর্কবার্তা দিয়েছে দুজনের একজনও যেন ফোন নিয়ে পড়ে না থাকে। পড়াশোনা একটু খারাপ হলে সে বাড়ি এসে দুটোর পিঠের চামড়া তুলে ফেলবে। ঢাকা যাওয়ার এখনো 5 দিন বাকি। কাল মা মামা বাড়ি যাবে মামাতো বোন শাহেরার বিয়ে উপলক্ষে। মামি দাওয়াতে বাড়ির 2 মেয়ে শিউলি আর আলতাকেও নিয়েতে বলেছিলেন। শিশির ঠিক করেছে সে বিয়েতে যাবে না আর আলতাকে যেতেও দেবে না। কেন এমনটা ভেবেছে সে নিজেও জানে না, শুধু মন হঠাৎ এমনটাই আবদার করলো। নিজের ঘরে বসে আলতা নখে নেইল পলিশ লাগাচ্ছিল,
তখনই শিশির চিৎকার করে ডাকলো। আলতা, একটু শুনে যা তো। আলতা শুনেও শুনল না। কাল সকালেই তারা বিয়েতে যাবে, এখনই নেল পলিশ লাগিয়ে চুলে তেল দিবে। শিউলি আপা বলে চুল ধোয়ার আগের দিন তেল দিলে ভালো হয়। আলতাও সব করবে ভাবেছিল, কিন্তু তার ভাবনা সুদূর প্রসারী নয়, সব শিশিরের নাগালেই। আলতার সাড়া না পেয়ে সে নিজেই এসেছে আলতার ঘরে। অনেকগুলো বছরে পড়ার ঘরটা নকশির হলেও পাশাপাশি আরো একটা ঘর করেছে টিন দিয়ে। বাড়ির কারোই মত বিরোধ হয়নি এ নিয়ে। নকশির এখন লাগোয়া দুইটা ঘর, একটাতে খাওয়া আর অন্যটাতে পড়ালেখা আর ঘুম। ঘরে আসবাব বলতে চৌকি, পড়ার টেবিল আর কাঠের একটা কাপড় রাখার বড় বাক্স আছে। নকশি এখন বাড়ি নেই, এই ফাঁকেই আলতা নিজের এই রূপচর্চা চালাচ্ছিল। শিশির ঝড়ের গতিতে তাদের ঘরে এলো। তোকে ডাকছিলাম, কানে শুনিস না? হঠাৎ শিশিরের আগমনে ভড়কে গেল আলতা। সে কোনো মতে জবাব দিল। শুনতে পাইনি। অস্পষ্ট আর কম্পিত শোনালো তার কণ্ঠ। শিশির রেগে এক হাত তুলে বলল, এই শুনতে পাস নাই নাকি ইচ্ছে করে জবাব দেশ নাই? থাপ্পড় মারার জন্য হাত তুললেও মারল না। কেন যেন আজ নিজের আচরণ নিজের কাছেই খারাপ লাগলো তার। কিছু বলতে এসে কোনো কথা না বলে সে বেরিয়ে গেল ঘর থেকে। আলতা তো যার পরনায় অবাক, শিশির ভাই তাকে মারেনি, এও কি সম্ভব? পরের দিন সকাল হতে শিফা হইচই ফেলে দিয়েছে বাড়িতে। কখনো আলতাকে ডেকে বলছে জলদি গোসল কর, তৈরি হ, স্কুলে ছুটি নিয়ে প্রথম ক্লাসের পরেই চলে আসবি। শিউলিকে বলছে 3 দিন কলেজ কামাই করতে হবে, তাড়াতাড়ি সাজ শেষ করবি, তুই সবসময় দেরি করিস। শিশির ঘুমাচ্ছিল তখনও। মায়ের গলার এত উচ্ছ্বসিত আর জোরালো স্বর শুনে তার খারাপ লাগলো। কি করে মাকে বলবে সে আজ যাবে না মামা বাড়ি? কিন্তু সেখানে গিয়ে তার পোষাবে না। অন্তত মামা তো বড় 2 ভাইয়ের জন্য, দুইটাই ছাত্রলীগের নেতা টাইপ। মামা বাড়ি নিয়মিত না গেলেও কলেজ পাড়ার সব খবর সে জানে। ভাইয়েরা তাকেও প্রায় বলে দলে ঢুকে যা, সবাই তোকে ভয় করবে। শিশির জানে ভাইয়েরা মূলত তার রাগ আর কঠোরতা সম্পর্কে জানে বলে এভাবে টানে। তাদের ধারণা সে খুব দম্ভ নিয়ে রাজনৈতিক ব্যাপার দেখবে, কিন্তু সত্যিটা হলো শিশির রাজনীতিটা পছন্দই করে না। মায়ের চেঁচামেচিতে বেশিক্ষণ বিছানায় থাকা গেল না। মাকে বলাও গেল না সে বিয়েতে যেতে চায় না, শুধু বলল 3 দিন পর সে ঢাকা যাবে। এখন যদি 3 দিন মামার বাড়ি কাটিয়ে আসে তাহলে কি করে হবে? তার তো গোছগাছ বাকি অনেক। শিফা বললেন, ধুর, ওই নিয়ে ভাবিস না, সব গোছগাছ তো বাড়ি এসে রাতেই করে ফেলবো। নিরস্ত হলো শিশির। মাকে আর কিছু না বলে মুখ হাত ধুতে গেল। সকাল 11টার মধ্যে রওনা হলো শিফা, শিশির, শিউলি আর আলতা। জার্নি বেশি দূরের নয়, 45 মিনিটের মধ্যে পৌঁছে গেল তারা। কতগুলো বছর পর বাপের বাড়িতে পা রাখতেই চোখ ভিজে গেল শিফার। 3 ভাইয়ের বউ আর বড় 2 বোন এসে তাকে দেখেই সে কি আহ্লাদ। সবার ছোট সে, অথচ সবার থেকেই দূরে দূরে। বাবার পছন্দে আহসানুল্লাহর সাথে বিয়ে হয়েছিল তার, নইলে ভাইয়েরা তাকে গ্রামের দিকে বিয়ে কিছুতেই দিতেন না। শিশিরকে দেখেও সবাই খুশি হলো খুব। ভদ্রতা দেখিয়ে শিশির সবার সাথে কম বেশি কুশলাদি বিনিময় করে বসে রইল তার সবচেয়ে ছোট মামাতো ভাইয়ের ঘরে। তার সমবয়সী মামাতো ভাই জামান। জামানের ঘরে গিয়ে বসতেই তার কানে এলো, ওটা তো শিউলে, কিন্তু তার সাথে আরেকটা মেয়ে এলো না, কে রে মেয়েটা? মেজো মামির কণ্ঠে প্রশ্নটা শুনতেই সচকিত হয়ে গেল শিশির। মামি আলতার কথা জানতে চাইছে। শিফা হেসে বলল, আলতা আমার ননদের মেয়ে। ওই যে আহসানুল্লাহ ভাইয়ের কোন ফুপাতো না মামাতো বোন তোদের বাড়ি থাকে বলছিল বড় ভাবে। হ্যাঁ। শিফা তার ভাবিকেও সত্যিটা বলেনি। জানে না শিশির, শরৎ আর শিউলিও। সবাই তাই জানে যা আহসানুল্লাহ গ্রামবাসীদের বলেছিল। শিশিরের মেজো মামি আলতাকে আরো কিছুক্ষণ দেখে বলল, মেয়ে তো অনেক সুন্দরী শিফা, বাড়িতে তোদের বড় বড় ছেলে আছে, নজরে রাখিস, কিন্তু নইলে বিপদে পড়বি। মেজো মামির কথায় তীক্ষ্ণ একটা খোঁচা ছিল, তা বুঝতে পেরে মেজাজ খারাপ হলো শিশিরের। কিন্তু মেজো মামির চেয়ে বেশি বিঁধল বড় মামির কথাটা। হ্যাঁ রে শিফা, মেয়েটার কি বয়স সত্যি খুব কম না? বলছিলাম কি, আমার জাহিদের সাথে কিন্তু মানাবে ভালো, তার জন্য তো মেয়ে খুঁজছি কবে থেকে। কিন্তু ছেলের এক কথা, বউ অনেক সুন্দরী আর বোকা বোকা টাইপ লাগবে।
শিশিরের পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না। মাথার তালুর সাথে পায়ের তলাও গরম হয়ে গেল তার। ঘর থেকে বেরিয়ে মাকে উদ্দেশ্য করে বলল, আমার কিছু কাজ আছে, আমি বাড়ি যাব আম্মা। তার এমন কথাতে শিফা বুঝে গেল কিছু একটা অপছন্দ হচ্ছে শিশিরের। সে কথা থামিয়ে ছেলের সামনে গেলেন। তার কিছু লাগবে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে শিশির চেঁচিয়ে ওঠে, কিসের আলোচনা শুরু করেছেন আপনি? আলতা আপনার মেয়ে, আর তার বয়স কতটুকু? জাহিদ ভাইয়ের বয়স 30-এর কাছাকাছি, আর আলতার কত জানেন না? এসব ফালতু আলাপ হবে বলেই শিউলি আলতাকে আনতে বারণ করেছিলাম। শিফা ভড়কে গেল। এখন বারণ করলি? শিশিরের তখন মনে পড়ল সে তো বারণ করেনি। মনে মনে ঠিক করেছিল আলতাকে আসতে দিবে না, কিন্তু সে কথা তো সে কাউকে বলেইনি। রাগে কি তার হিতাহিত জ্ঞান লোপ পেয়ে গেল? আর কোনো কথা না বাড়িয়ে সে বাড়ি থেকে বের হলো। সারাদিন আলতা আর শিউলি শিফার সাথে সাথেই রইল। বিকালের দিকে বাড়ির মেয়েরা প্রায় শিফার সকল ভাতিজি ভাগ্নি সবাই পার্লারে যাওয়ার প্রস্তুতি নিতেই শিউলিকেও ডাকলো। শিউলি আগেই জেনেছে শহরের মেয়েরা সবাই অনুষ্ঠানে পার্লারে সাজে। সেও সাজবে বলে শরতের কাছ থেকে কিছু টাকা নিয়ে এসেছে। শিফার কাছে অনুমতি চেয়ে সেও নিজের শাড়ি বের করছিল যাবে বলে। তখন দেখলো আলতা তার নিজের ব্যাগ থেকে নীল রঙে একটা জামদানি বের করছে। তুই এই শাড়ি পরবি আলতা? হ্যাঁ আপা। শিউলির প্রশ্নের জবাব দিয়ে আলতা এবার পাটে পাটে পেটিকোট ব্লাউজ বের করলো। শিউলি নিজের শাড়ি বের করা থামিয়ে নীল শাড়িটা হাতে নিয়ে ভালো করে দেখলো। এটা তো কাকির শাড়ি। হ্যাঁ, আমার আম্মার তো ভালো কোনো শাড়ি নাই দামি, আর যা আছে সেগুলো এত বড় অনুষ্ঠানে পরলে হয়তো ভালো লাগবে না। শিউলির খুব রাগ হলো। কাকির তো আরো কয়েকটা ভালো শাড়ি আছে সে জানে, তবুও কেন মনে করে নিয়ে এলো না? এখন তো এই শাড়িই লাগবে তার। সে শাড়িটা হাতে রেখেই বলল, তুই ছোট মানুষ, এই শাড়ি সামলাতে পারবি না, আমি পরবো এটা। দেখি মিলিয়ে আর কি কি এনেছিস। কিন্তু শিউলি আপা, এটা তো আমি পরবো, আমার অনেক পছন্দ। তর্ক করিস না আলতা, আমার ব্যাগ থেকে আমারটা নিয়ে পড়িস। আমি পার্লারে যাচ্ছি কাকির ভাগ্নির সাথে। কথা শেষ করে শিউলি প্রায় ছো মেরে শাড়ি চুড়ি আর ব্লাউজ নিয়ে নিল। তার স্বাস্থ্য বেশি, কাকির ব্লাউজ ঠিক লাগবে। আলতা অযথায় পরতো, তার তো ব্লাউজও ফিট হতো না। শিউলি চলে যেতেই মন খারাপ করে বসে রইল আলতা। ভাবিদের সাথে বসে বিভিন্ন কাজে সহযোগিতা করতে করতে শিফা ভুলেই গেছে মেয়ে দুটো কোথায় বসে আছে। শিশির কোথা থেকে ফিরে এসে মায়ের সামনে এসে খাওয়ার জন্য কিছু চাইতেই শিফার মনে পড়ল শিউলি পার্লারে যাবে বলেছিল। সে তড়াক করে বসা থেকে উঠে আগে নিজের ঘরে গেল, যে ঘরটাতে তাকে থাকতে দেওয়া হয়েছে। তার সাথে থাকবে শিউলি আর আলতাও। শিশির থাকবে ছোট মামাতো ভাইয়ের ঘরেই। শিফা তার ভাবিকে বলল শিশিরকে কিছু খেতে দিতে, নিজে গেল মেয়েদের দেখতে। কিরে, তুই এভাবে বসে আছিস কেন? শিউলি কই? মামির কণ্ঠ শুনতেই আলতা ফুপিয়ে উঠল। ও মা, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? শিফা প্রশ্ন করতে শিশিরও এসে ঘরে ঢুকলো। কি হয়েছে ওর? কাঁদছে কেন? তাই তো বুঝতে পারছি না রে। মুখে কিচ্ছু বলবি না, ফুপিয়েই যাবি। ধমকে উঠল শিশির। শিউলি আপা শাড়ি নিয়ে গেছে আমার, আমি আনছি ওইটা মামির থেকে। কান্না গলাতেই বলল আলতা। শিফা বুঝতে পেরে গেল। আচ্ছা থাক, মন খারাপ করিস না তো। আমার আরো দুটা শাড়ি আনছি, সেখান থেকেই পর। শিশিরও বলল, অত কান্নার কি আছে? শাড়ি না পরলেই বাকি, জামা পরে থাকবি, অত রং ঢঙের দরকার কি? ওই পেতনি শাড়ি নিয়ে কই গেছে? পার্লারে গেছে। শিশির আর কোনো কথা বলল না। শিফা সন্ধ্যের পর নিজেই আলতাকে শাড়ি পরিয়ে দিল একটা ল্যাভেন্ডার রঙের জামদানি। শাড়িটা অনেক দামি আর তা শিফার বড় বোনের। সে নিজেই চেয়ে নিয়েছে আপার কাছ থেকে। ব্লাউজ হিট হয় না বলে তার ভাবির সেলাই মেশিন দিয়ে একটু চাপিয়েও দিল। আলতার চুল কিছুটা ঢেউ খেলানো কোকড়ার মতন। শিফা তাই ঘাড়ের পেছনে একটা খোপা করে শিশিরকে পাঠালো ফুলের মালার জন্য। বিয়ে বাড়ি ফুলের কমতি নেই, তবুও শিফা বলল গাজরা বা বেলির মালা এনে দিতে। শিশির গাজরা পেয়েও তা নিল না, অনেক খুঁজে বেলির মালা নিয়ে এলো। শিফা সেই মালা পেঁচিয়ে দিল একটা আলতার খোপায় আর দুটো হাতে চুড়ির মতো। মালা ছিল 4টা, তাই একটা মালা শিফা নিজেও খোপায় জড়ালো। আলতাকে সে নিজের মতো করে কাজল আর লিপস্টিক দিয়ে সাজিয়ে দিল। শহুরে মেকআপের না কোনো ফাউন্ডেশন, না ব্লাশার, শুধু কাজল আর লিপস্টিকেই যেন আলতা হয়ে উঠল অপসরী। এ জগতের বাইরের কোনো রূপকথার রাজ্যের রূপমোহিনী হয়ে নেমে এসেছে এ ধরায়।
চোখ ধাঁধানো রূপ আলতার আজ যেন রং তুলির ছোঁয়ায় নজর কাড়ছে সকলের। আলতাকে নিয়ে ঘর থেকে বের হতেই বাড়ির প্রায় সকলেই হতভম্ব হয়ে গেল। আলতার গায়ের রং এমনিতেই সকলের নজর কাড়ে। মেয়েটা একটু হাসলেও তার গালে লালিমা স্পষ্ট হয়। আর আজ যেন কাজলের টানে চোখের পত্রপল্লবে মেঘ নেমে এসেছে। ঘাড়ের পেছনে খোপার বেলি ফুলের রাজ্য আর ওষ্ঠ অধরে বর্ষণের তেজ। সত্যি বলতে আলতাকে সাজাতে গিয়া শিফা নিজেও চমকে উঠল। চোখের সামনে বড় হওয়া ছোট্ট আলতা কবে যে কিশোরী হয়ে উঠেছে সে খেয়ালই করেনি। নকশিও কি খেয়াল করেনি তার মেয়েকে এত দূরে ছেড়ে দিল তার সাথে? যদি কারো নজর লেগে যায়? তার মনের শঙ্কা সত্যি হয়ে গেছে অনেক আগেই, কিন্তু যার দ্বারা হয়েছে সে তো নিজেই সে খবর জানে না। শিশির আলতাকে কখনো বোনের মতো স্নেহ করেনি, করেছে নিজের সম্পদের মতোই হেফাজত, যত্ন আর শাসন। তার অবচেতন মন সর্বদা তটস্থ থাকে আলতার ব্যাপারে, এর কারণও তার কাছে স্পষ্ট নয়। আলতাকে দেখে শিশিরের মামা বাড়ির প্রায় সকলে স্তব্ধ হয়ে তাকিয়ে দেখছিল। বড় মামি তো বলেই ফেলল, শিফা, তুই তোর ননদের সাথে কথা বল, জাহিদের জন্য আমি এই মেয়েকেই রাখবো। কি সুন্দর, একেবারে পরীর মতো রূপ। শিশির মাত্রই পাঞ্জাবিটা গায়ে দিয়ে ঘর থেকে বের হচ্ছিল, মামির কথা শুনে তার পা সেখানেই থমকে গেল। গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে একতলা বাড়ির ছাদটিতে, কিন্তু বিয়ের অনুষ্ঠান হবে কনভেনশন হলে। শিশিরের মামা আর মামাতো ভাইদের কত শত রাজনৈতিক কাছের লোক আসবেন বিয়েতে, তাই টাকা পয়সার বন্যা বইয়ে দিচ্ছে এভাবে। কনেকে পার্লার থেকে নিয়ে আসতেই রাত প্রায় 9টা বাজলো। অনুষ্ঠান শুরু হলো তারও পর। শিশির সন্ধ্যে থেকে চুপচাপ বসেছিল ছাদে। মেহমান আসার আগেই মামাতো ভাইরা আর তাদের বন্ধুরা এসে গান বাজনা হই হুল্লোড় লাগিয়েছে। বিকেলে যেটুকু বা মন লেগেছিল এই বাড়িতে, সন্ধ্যের পর তাও দুঃসহ লাগছে। আর আলতা অসভ্যটাকে সে কতবার বলেছে ছাদে আসবি না, কথাই শুনছে না। একটু পর পর ধেই ধেই করে আসছে যাচ্ছে। শিশিরের চোখে পড়েছে তার মেজ মামার ছেলে তৌহিদকে। আলতা যেমন নাচতে নাচতে ওপরে আসছে, তেমনি নেচে নেচে তৌহিদ ভাইয়েরও নজরও আলতার ওপর ঘুরছে। মেজাজের শেষ দশা তাতেই হলো না। না চাইতেই এবার শিশিরের দৃষ্টি আলতাকে খেয়াল রাখছে। আলতা যেদিকে তাকেও সেদিকে যেতে হচ্ছে। কারণটা অবশ্য তৌহিদ ভাইয়ের চরিত্র। বাড়িতে জাহিদ ভাই আর বাকিরা যেমনই হোক সরাসরি কোনো মেয়ের দিকে হাত বাড়াবে না, কিন্তু তৌহিদ ভাইয়ের যেসব স্ক্যান্ডাল সে শুনেছে তাতে আলতা, শিউলি কিংবা অন্য কোনো সুন্দরী মেয়ে নিরাপদ নয় তার সামনে। আর আলতাকে নিয়ে তৌহিদ ভাইয়ের দৃষ্টি সে তো স্পষ্ট লোলুপ। নিজের বাড়ি বলে যে একদম সংযত থাকবে তার কি গ্যারান্টি? অনুষ্ঠান শুরু হওয়ার পরই সবাই, মুরব্বীরাও সবাই ছাদে চলে এসেছে। তাতেই কিছুটা স্বস্তি পেল শিশির। আলতাকে ডেকে এবার ধমকে বলল মায়ের কাজ ছাড়া না হতে, কিন্তু শিউলি তো একগাদা মেয়ের ভিড়ে, তাকেও ডাকলো বার কয়েক, কিন্তু সে বের হলো না সেখান থেকে। বোঝাই যাচ্ছে এখানকার চাকচিক্য তাকে সম্মোহিত করে রেখেছে। বেশে জোড়াজুড়ি না করে শুধু সাবধান করলো মেয়েদের আলাদা যেন না ঘুরে কোথাও, অথবা মায়ের কাছে যেন যায়। নকশি আজ একা, আবার জয়তুনও একা, তাই জয়তুনই ডাকলো, নকশি কাম শেষ কইরে আমার ঘরে আয়া ঘুমা। আসতাছি ভাবি, একলা ঘুম আসবো না, আপনার সাথেই ঘুমাবো। বলেই নকশি স্কুলের কিছু কাজ গোছালো। আগামী সপ্তাহে পরীক্ষা শুরু হবে। এদিকে আলতাকে বারণ করার পরও বিয়েতে গেল। পড়াশোনাটা এখন আর আগের মতো নেই। শিশিরটাও বড় পাগল, কি দরকার ছিল এমন উড়নচণ্ডী মেয়েকে বিজ্ঞান বিভাগে দেওয়ার? মাথা ভালো তার, কিন্তু সে তো পড়েই না ঠিকঠাক। হাজারটা চিন্তা নিয়ে নকশি তার ঘর তালাবদ্ধ করে চলে গেল শরৎদের ঘরে। রাত প্রায় 10টা বাজে। আজ শরৎ কিংবা আহসানুল্লাহ কেউই আসেনি এখনো। নকশি আর জয়তুন খাটে বসলো। জয়তুনের ঘরে এই খাটটা নতুন। কিছুদিন আগেই শরৎ ভালো সেগুন কাঠ কিনে অর্ডার দিয়ে বানিয়েছে তার মায়ের জন্য। শিউলির জন্য আলাদা ঘর আছে, কিন্তু নতুন খাট পেয়ে সে আর অন্য ঘরে ঘুমায় না। পাশাপাশি দুজন স্বামীহীনা নারী, একজনের বয়স মধ্য পেরিয়েছে আর অন্যজন সবে তার যৌবনের বয়সের ভারী বেলায়। অল্প বয়সে মেয়ের মা হওয়াতে যেন সে নিজেকে সর্বদা একটু বয়স্ক প্রমাণ করতে চায়। আহসানুল্লাহর বন্ধু জহির এখনো পথ চেয়ে আছে নকশির। লোকটা তরুণ বয়সে প্রেমে পড়েনি,
আর যখন প্রেমে পড়লো তো আর কোন দিকে মন দিতে পারল না। জহিরের আপন বলতে বিধবা মা ছিল, সেও বছর 5 হলো দুনিয়া ত্যাগ করেছে সন্তানের রঙিন জীবন না দেখেই। এ নিয়ে অবশ্য নকশির কিছু করার নেই। সে বারংবার বলেছে মেয়ে রেখে সে আর দ্বিতীয় বিয়ে করবে না। মেয়ের বাবা আর তার ভিটেও এখন মেয়ের কপালে জুটবে না। এই মেয়েকে কোনো দরিয়ায় ফেলে সে নিজের নতুন সংসারে সাজাবে। আর এখন তো মেয়েটা যথেষ্ট বড়ই হয়ে গেছে। এই তো সেদিনও একজন এসে খুব করে ধরলো মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। মেয়েটাও হয়েছে তার মতো সুন্দরী না, বরং তার চেয়েও শতগুণ বেশি সুন্দর। তাই তো এইটুকুনি মেয়ের পেছনে কতজনের সু আর কুদৃষ্টি তার ইয়াত্তা নেই। এতদিন তেমন ভয় লাগেনি মেয়ে নিয়ে, আর তার কারণ হয়তো শিশির। কিন্তু যখনই মনে পড়ছে শিশির ঢাকা চলে যাবে আর দিন 3 পর, তখন আলতা যে পরিমাণ বেয়ারা, কখন কোথায় খেলতে যাবে, কার সাথে মিশবে কে জানে। তখন নজরে নজরে রাখাও তার পক্ষে সম্ভব হবে না। ভেবে ভেবেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। জয়তুন খেয়াল করতেই বলল, কি হয়েছে রে নকশি, এমনি শ্বাস ছাড়িস কেন? ভাবি, আমার কেমন জানি ভয় লাগছে। আলতাকে নিয়ে চিন্তা বাড়ছে দিন দিন। এর আগে কোনোদিন শাওনের সাথে মারামারি হলো? শিশিরের মনে আছে? জয়তুন মুখটাকে ধারালো করে বলল, মনে থাকবো না আবার? ওই হারামজাদা আমগো শিশিরে কেমন কইরা মারলো। বাপটা যেমন শয়তান, তার ঘরেও হয়েছে আরেকটা শয়তান। লুচ্চার ঘরে লুচ্চা হয়েছে। নকশি চমকে গেল জয়তুনের রাগে মুখ দেখে। তার মনে হলো কোনো কারণ আছে এই রাগের পেছনে। সে আলতাকে নিয়ে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু জয়তুনের কথা শুনে মনে প্রশ্ন জাগলো। কি হয়েছে ভাবি? শাওনের আব্বার সাথে কোনো ঝগড়া বিবাদ আছে? ঝগড়া বিবাদে ওই লুচ্চার লগে হারামির ঘরে একটা কুজা দুইটা। ওর বড় ভাই মারার সময় আমি তো আরো জোয়ান আসছিলাম। তুই যখন আইলি তখন তো আমার বয়স ভারী না, দেখছস? নকশি জবাব দিল, হ্যাঁ, তখন তো শরতে মাত্র 8 কি 9 বছরের ছিল। আপনার তো ভরা যৌবন। তখনই ওই ইবলিশ শয়তান পিছনে লাগছিল। ঘরের বউ পোলাপান থইয়া আমার ঘরে ঢুইকা কত চেষ্টা চালাইছে। শুধু আমার ধারের মুখের ডরে বেশি বাড়াইতে পারে নাই। জয়তুনের কথা শুনে তার মনটা খারাপ হয়ে গেল। এই সমাজে স্বামী ছাড়া নারী ঢেকে না রাখা মিষ্টির মতো। কোথা কোথা থেকে কেমন করে যে মাছি এসে বসতে চায় তার ঠিক নেই। নিজের মনের দুঃখ আর কি বলবে বুঝতে পারে না নকশি। এই পরিস্থিতিতে সেও কি কম পড়েছে? আগে যখন প্রাইমারি স্কুলে মাস্টারি করত, তখন সেখানকার হেডমাস্টারও কম কীর্তি করেনি তার সাথে। এরপর বাজারে মাংস কিনতে এক দোকান থেকে সেই লোকটাও কত বাজে কাহিনী করেছে। চারপাশে শেয়াল শকুনের কমতি ছিল না তার এইটুকু বয়সে। এখন যত ভয় মেয়েটাকে নিয়ে। জয়তুন আর নকশির কথার মাঝে শরৎ আর আহসানুল্লাহ বাড়ি ফিরল। জয়তুন ঘরেই খাবে আহসানুল্লাহ, তাই শরৎ আর তার চাচাকে একসাথেই খাবার দিল শরতের ঘরে। চাচা ভাতিজা খেতে খেতে কিছু আলাপ করছিল, তার মাঝে জয়তুন কথা তুললেন। আহসানুল্লাহ, একটা কথা কনের ছিল। বলেন ভাবি। শরৎ ভাতে তরকারি নিতে নিতে আর চোখে তাকালো মায়ের দিকে। মনে মনে বলল, এখন এসব বলুন আম্মা। মনের কথা মনে থাকতেই জয়তুন বললেন, শরবতের বিয়ে করাইতে চাইতেছি, তুমি কি কও? কি বলেন ভাবি? মাত্র অনার্স পরীক্ষা শেষ হয়েছে, ওর এখনো ঠিকঠাক ব্যবসাটা নিয়ে সফলতা দেখেনি। যা করছে তা কম না, কিন্তু ঘরে শিউলি আছে, তার ভবিষ্যৎ। বিয়ে শাদী ভেবে অন্তত আরো কিছু জামা হোক, মানে টাকা পয়সা। জয়তুন দমে গেলেন আর শরৎ মনে মনে প্রচন্ড খুশি হলো। তারও ভাবনা সে আগে কিছু জমাবে শিউলির জন্য। ধুমধামে বোনকে বিয়ে দিয়ে মায়ের জন্য পার্মানেন্ট কিছু করে তবেই নিজের সংসার। পরের মেয়ে এসে সংসার কেমন রাখবে তা আগেই বলা যায় না। জয়তুনের কথা ফুরিয়ে গেল। আলতা কোথায় আম্মা? আছে ওই দিকেই। এই দিকটা কোন দিক? অধৈর্য হয়ে প্রশ্ন করে শিশির। তার উৎকণ্ঠা টের পায় না শিফা। সে স্টেজে থাকা তার ভাতিজির হলুদ দেখতে ব্যস্ত। মনে মনে রাগ হচ্ছে, কিন্তু রাগ প্রকাশের আপাতত কোনো জায়গা না পেয়ে সে উল্টো দিক চলে গেল। পুরো ছাদে তন্ন তন্ন করেও সে আলতাকে পেল না। মাথাটা এত গরম হতো না
যদি না একটু আগে তৌহিদ ভাইয়ের বলা কথাগুলো শুনতো। মাত্র 5 মিনিট আগেই সে চিলেকোঠার ঘরের দরজায় ছিল, ভিড় থেকে একটু সরে। শোরগোলের মাঝে কানে এলো কিছু কথা। তহিদ, মেয়েটা কেড়ে দোষ? কোন মেয়ে? তৌহিদ প্রশ্ন করতেই তার বন্ধু বলল, ওই যে তোর ফুপুর সাথে সাথে ঘুরছে দেখলাম। খবরদার দোস্ত, নজর দিস না। ওইটা আমার পাখি, আমার হবু বউ। বাচ্চা বউ হবে ও আমার। আমি কালই বিয়ের প্রস্তাব দিব ফুপুর কাছে। দোষ, তুই বিয়ে, এইটা কি সম্ভব? চিল করিস কার সাথে? আমারও দিস। দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করিস না আমার সামনে। কিন্তু তোর সাথে বিয়ে দিতে রাজি হয় না, মানে তোর ফুপু তো জানে তোর চরিত্র। চুপ কর শালা, সব ব্যবস্থা আজই করব। বিয়ে না দিয়ে যাবে কই? থাক তুই, আমি আসছি।